দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শামীম আদোলা। আজ আমার সাথে আছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম, তিনি ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। স্বাগত আপনাকে। নাইম, শুনতে পাচ্ছেন আমাকে? স্বাগত। জি জি, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর দুদিন বাদেই নির্বাচন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকল প্রস্তুতি মোটামুটি সম্পন্ন এবং সকল যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দল অংশগ্রহণ করছে তাদের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে, প্রচারণা বোধহয় আজকে শেষ হয়ে গেছে। এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ মানে এই স্বাধীনতার পরে প্রথমবার আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। কি মনে করছেন আপনি? আপনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে জনগণের কাছে? জনগণের সাথে তো আপনাদের নিশ্চয়ই যোগাযোগ আছে, কি মনে হয়? ধন্যবাদ। আসলেই আপনি যে প্রশ্নটুকু করেছেন, আমরা তো আসলে আজকে এই অস্থিতিশীল পরিবেশে এই নির্বাচন উপলক্ষে কথা বলতে হবে। যে নির্বাচনটা হওয়ার কথা ছিল উৎসব মুখর, যে নির্বাচনটা হওয়ার কথা ছিল জনগণের অংশগ্রহণ, যে নির্বাচনটা হওয়ার কথা ছিল বহুল প্রত্যাশিত, আমরা আজকে একটি দুঃসময় পার করছি। আজকে আমরা এই দুঃসময়ে নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে। এই সময়ে যখন দেশের পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর এইরকম সহিংস পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না। আজকে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ গেম। এটা জনগণের দ্বারা কোনো নির্বাচন না, বা এই নির্বাচনটাকে আমরা একটি অবৈধ নির্বাচন বলে দাবি করি, এবং বাংলার জনগণ এই নির্বাচনটাকে একটি হাস্যকর প্রহসনমূলক নির্বাচন বলছেন এবং অবৈধ দাবি করছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। যেহেতু আপনারা কি মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হয়নি সেজন্যই অবৈধ, নাকি আরো কোনো কারণ আছে? আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হয়নি এই কারণে নিরপেক্ষ বলছি না, সেটার কোনো কারণ না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, যে দলটি বাংলাদেশের প্রায় 50% উপরের জনগণের প্রতিনিধিত্ব করে, যে দলের সমর্থকরা প্রায় বাংলাদেশের জনগণের 50%, সেই দলকে বাদ দেওয়া মানে কি 50% জনগণকে এই নির্বাচনের বাইরে রেখে জেল জুলুম হুলিয়া দিয়ে অত্যাচার নির্যাতন করে মব সৃষ্টি করে একটি দলকে না, শুধু একটি দেশের মানে অর্ধেক জনগণকে বাদ দিয়ে যেটি নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটি আপনারা কিভাবে একটি নির্বাচন বলেন? এটা তো একটা মানে কি বলে বাজারে মামা চাচাদের নির্বাচন, মামার নির্বাচন আর চাচার নির্বাচন। আচ্ছা, মামা চাচাদের নির্বাচন বলছেন, অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচনের কথা বলছেন, যে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। আপনাদের সময়ও মানে আওয়ামী লীগ সরকারও তো যে কয়েকটি নির্বাচন করেছে, সেই নির্বাচনগুলোতেও বিএনপির পার্টিসিপেশন ছিল না। 2014-তে ছিল না, 18-তে তারা অংশগ্রহণ করলেও সেটিও সমালোচনার পড়েছিল, এবং 24ও। তাহলে এটির ব্যাখ্যা কিভাবে দিবেন? আচ্ছা, প্রত্যেকটা মানুষের ব্যাখ্যা তার নিজস্ব একটা চিন্তাধারার মধ্যে থেকেই হয়। যেহেতু আমরা সংগঠন করি, যেহেতু আমি একটি সংগঠনের দায়িত্বশীল, পাশাপাশি আমি জনপ্রতিনিধি, আমি নিজেও দুটি নির্বাচন করেছি। দুইটি নির্বাচনে আমি জনগণের প্রতিনিধিত্ব মানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি, এবং জনগণের প্রতিনিধি হিসাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। কিন্তু জাতীয় নির্বাচনের কথা আপনি যখন বললেন যে আওয়ামী লীগের দ্বারাও এই বিএনপি কে বাদ দিয়ে বা অন্য কয়েকটি দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, তারা নির্বাচনকে বয়কট করেছে।
তারা নির্বাচনকে সুষ্ঠু হবে না বলে, নিরপেক্ষ হবে না বলে তারা নির্বাচনকে বয়কট করেছে। তো একটি দল যদি বয়কট করে, এবং বয়কট শুধু বয়কট করেনি, সহিংসতার মাধ্যমেই সেটা বাধাগ্রস্ত করেছে। সুতরাং তারপরও বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়াটা সমুন্নত রাখার জন্য, নির্বাচন প্রক্রিয়াটাকে সমুন্নত রাখার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং গণতান্ত্রিক পন্থাই একমাত্র পন্থা যে ক্ষমতা হস্তান্তর, পরিষ্কার বোঝা গেল যে যেটি আপনার কথা থেকে পরিষ্কার বোঝা গেল যে তারা বয়কট করেছিল আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই বিরত রাখা হয়েছে। জি, আপনার বক্তব্যটি পরিষ্কার। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কি জনমনে অনেক শঙ্কা আছে যে এই নির্বাচনে সহিংসতা হতে পারে, অনেক রকমের অরাজকতা হতে পারে, মানুষ শঙ্কা করছেন। আবার এখন যারা ক্ষমতায় আছেন বা অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগের যারা বিরোধী রাজনৈতিক দল, যদি বলি এনসিপি বা জামায়াতে ইসলাম বা এই অন্তর্বর্তী সরকার থেকে দাবি করা হচ্ছে যে নির্বাচনে যদি সহিংসতা হয় সেটি আওয়ামী লীগ করবে। এই দুটি প্রশ্ন এখানে করবেন যে সহিংসতার কথা বলা হচ্ছে, আপনি কি মনে করছেন? এবং তারা বলছে যদি সহিংসতা হয় সেটি আওয়ামী লীগ করবে, কি মনে করেন আপনি? আপনার জবাবটি জানতে চাই। আওয়ামী লীগ নেই, তো বাংলাদেশে কারা সহিংসতা করলো? কারা 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 শত শত হাজার হাজার আমাদের নেতা কর্মীদের হত্যা করলো? কারা পুলিশ হত্যা করলো? বাংলাদেশ আওয়ামী লীগ কি সহিংসতার দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি জনবিরোধী দল? বাংলাদেশ আওয়ামী লীগ তো জনগণের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। বাংলার মানুষের মুক্তির সংগ্রাম থেকে শুরু করে, স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক পন্থায় পুনরুত্থানের যে রাজনৈতিক যত কর্মসূচির মাধ্যমেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মসনদে আসীন হয়েছে। তো বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে একটি ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ তো সহিংসতার মাধ্যমে কোনোদিন ক্ষমতায় আসে না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার সহ অন্যান্য যে রাজনৈতিক দল, জামায়াতে ইসলাম, এনসিপি, তারা দাবি করছে যে আওয়ামী লীগ সহিংসতা করবে, আওয়ামী লীগ সহিংস দল বা আওয়ামী লীগ সন্ত্রাসী দল, আপনি যেটি প্রশ্ন করেছেন, তারা তো সেই দাবিটি করছেন। তাদের দাবি, তারা সকালবেলা কি দাবি করে, বিকেল বেলা কি দাবি করে, তাদের নিজেদের দাবি তো ঠিক নেই। এনসিপি জামায়াত ইসলামের সাথে জোট করলো, এই এনসিপি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, জামাতের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। আবার জামাত এবং এনসিপি আবার তারা এক হয়েছে, তারা নিজেরা আলোচনা করে, নিজেরা সহিংসতা করে, তারা এই সহিংস একটা পরিবেশ তৈরি করে ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে যে কোনো ভাবেই তারা ক্ষমতায় যেতে চায়। তারা আবার নির্বাচনী জোটও করেছে এবং আজকে নির্বাচনী জোট তো করেছে। নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণায় শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, বক্তব্য রেখেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই নির্বাচনও লেভেল প্লেইং ফিল্ড কি আসলে হবে, বা কোনো দলকে মানে নির্বাচনে নিরপেক্ষতা কি থাকবে? আপনার কি মনে হয়? আপনি 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 আমাকে আমাকে একটু বলার সুযোগ দেন, সেটুকু আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বাইরে রেখে নির্বাচন করেনি, তারা অংশগ্রহণ করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচন করেছে। আর এখন যে ইলেকশনটুকু হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনটা হচ্ছে। আপনি তো নির্বাচনের আগেই কাউকে বাদ দিয়ে দিচ্ছেন, অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দিচ্ছেন, নিজেরা মেকিং করছেন, সকালবেলা সন্ধ্যাবেলায় নিজেরা নাটক সাজাচ্ছেন, দেশে সহিংসতা করছেন, পুলিশকে হুমকি দিচ্ছেন, থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, জনগণকে ভীতসন্ত্রস্ত করে একটা পক্ষকে নিয়ে একটা মেকিং গেম তৈরি করা হচ্ছে। সেটাকে আপনি নির্বাচন বলছেন, বা আন্তর্জাতিক মিডিয়া বা আপনারা যেভাবে এটাকে নির্বাচন বলছেন, এটা তো কোনোভাবেই নির্বাচন নয়। এটা একটা গেম, এটা একটা গেম। এখানে সবাই জয়ী হবে। যারা এই গেমে অংশগ্রহণ করছেন, তারা তো একটা গেমের অংশগ্রহণ করছেন, তারা সবাই জয়ী হবে এখানে।
সবাই জয়ী হবে এখানে কিভাবে? কেউ একটি হারবে না, এখানে কেউ যারা জিতবে না। নির্বাচনে তারা এখানে নিজের এনসিপি, নিজেরাই করবে। আমি একটু বুঝতে চাই, এনসিপি অংশগ্রহণ করছে, জামায়াতে ইসলামে অংশগ্রহণ করছে, বিএনপি অংশগ্রহণ করছে, তাহলে অংশগ্রহণকারী সবাই জয়ী হবে কিভাবে? আপনারা বর্তমান প্রেক্ষাপটে এনসিপি কে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি কে আলোচনায় আনছেন আপনারা। হুম। এনসিপি তো নিজেই সরকারি দল। আচ্ছা সরকার কি কখনো নির্বাচন করে? এনসিপি নিজেই সরকারি দল। আচ্ছা, আমি যখন আমি তাহলে ইউনুসের আরেকটি প্রশ্ন করি যে পালিত এনসিপি দল, সরকারি দল বলেই কি আজকে নাহিদ ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সরকারি গণমাধ্যম ব্যবহার করে? বিটিভিতে আজকে তিনি সরকারি গণমাধ্যম ব্যবহার করে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি কোন পদাধিকার বলে ভাষণ দিয়েছেন? এই 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 প্রশ্নটি কি আপনাদের মনে জেগেছে কিনা? আসলে আপনার এই প্রশ্নটা তো আপনি উপস্থাপনা করছেন, আপনি তো নিজেই মনে বুঝেন যে এটা আপনার কাছেই প্রশ্নবিদ্ধ হয়েছে, দেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু যারা তাকে প্রশ্ন করবে, তারা তো প্রশ্ন করছে না। যারা তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দিল, এই ডক্টর ইউনূসই তো তাকে একসময় বলেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী। তো একজন অবৈধ ক্ষমতা দখলকারী যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী বলে, তাকে একটা রিহার্সেল করাচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। আচ্ছা, এই আপনি বলছিলেন এই এনসিপি জুলাই সরকারি দল, সন্ত্রাসীরা আমি সেজন্যই এখন প্রশ্নটি জাতিকে, করলাম যে জুলাই সেই সন্ত্রাসীরা কারণেই কি তিনি আজকে জাতিকে ভাষণ দিলেন কিনা। জুলাই সন্ত্রাসীরা জাতিকে অ্যাডভাইস দিচ্ছে এই জাতিকে কি করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্র গঠিত হয়েছে, যে রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে, সে রাষ্ট্রের সন্ত্রাসীরা সেই রাষ্ট্রকে দিক নির্দেশনা দিচ্ছে। এই রাষ্ট্রের বিরুদ্ধ শক্তি এই রাষ্ট্রকে এখন দিক নির্দেশনা দিচ্ছে। এই রাষ্ট্রের যারা মানে রাষ্ট্রের মানে রাষ্ট্রের জন্ম যারা চায়নি তাদেরকে তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে হয়তো। আপনি তেমনই বলছিলেন। আরেকটি কথা বলতে চাই, আপনার দল আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই যে যারা কেন্দ্রীয় নেতা, বড় পর্যায়ের নেতা, বা এই যে আপনি জনপ্রতিনিধি যারা উচ্চ পর্যায়ে ছিল, তাদের উপরে হামলাগুলো কিন্তু কম হয়েছে এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। এগুলো যারা কেন্দ্রীয় পর্যায়ে বা জাতীয় নেতা বা যারা ভালো অবস্থানে ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু তৃণমূলের কি অবস্থা? আপনি তৃণমূলের সাথে যে একটা দ্বন্দ্ব, তৃণমূলের নেতাকর্মীরা মার খাচ্ছে এবং অর্থাভাবে অনাহারে আছে, এবং তারা বলছেন যে জাতীয় উচ্চ পর্যায়ের নেতাদের কারণেই তাদেরকে খেসারত দিতে হচ্ছে। এই দ্বন্দ্ব কি আপনাদের মিটেছে বা মেটানোর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন যে দুর্নীতি হয়েছে। আমরা সরকারি দলের সদস্য, কর্মী, আমরা জনপ্রতিনিধি। আপনি ফোকাস করছেন দুর্নীতিটাকে, বাংলাদেশের উন্নয়নটুকুকে ফোকাস করছেন না। বাংলাদেশে যারা দুর্নীতি করতে চায়, এখন যারা দুর্নীতি করেছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজের অনেক কাছের লোককেও এই আইনের আওতায় নিয়ে এসেছে। যদি কেউ দুর্নীতি করে থাকে, যদি কেউ দুর্নীতির সাথে জড়িত থাকে, দুর্নীতিগ্রস্ত যারা আছেন, আমাদের দলের অনেক হাই কমান্ডারও, আমার দলের হাই কমান্ডের মধ্যে থেকেও এই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে, কর্মীদের পক্ষ থেকেও প্রতিবাদ উঠেছে। কিন্তু আপনি শেখ হাসিনার উন্নয়নকে এক পাশে ফেলে দিয়ে আপনি গুটি কয়েক দুর্নীতিবাজদের আলোচনা সামনে নিয়ে আসছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তো দুর্নীতি শেখ হাসিনা অ্যাকশন নিয়েছে, ধরতে ছিলেন একটার পর একটা যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, একজনের পর একজন আসতেছিল তালিকায়, তাদেরকে ধরা হচ্ছিল, দুদকের মাধ্যমে তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া হয়েছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, সেটি যখন ক্ষমতায় ছিল, কিন্তু এখন কি দল থেকে তাদেরকে বাদ দেওয়া হবে কিনা? আপনারা সে দাবি তুলেছেন কিনা বা আপনাদের কাছে সেই খবর আছে কিনা? আপনার প্রশ্নগুলো আমি একটু উত্তর দিই। জি। ব্যবস্থা নিয়েছেন, দুর্নীতিবাজদের বিচার হওয়া উচিত। দুর্নীতি সে যেই করুক, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের সবার আকাঙ্ক্ষা, বাংলার প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা দুর্নীতির মুক্ত একটি সমাজ ব্যবস্থা। সুতরাং তার বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম না। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেরাও সোচ্চার। আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম, আমরাও দুর্নীতির যারা ছোঁয়া যাদের মধ্যে লেগেছে, জননেত্রী শেখ হাসিনা তাদেরকেও আইনে আওতায় আনার চেষ্টা করেছেন।
আমাদের অনেক নেতৃবৃন্দকে জেলখানায় ঢুকানো হয়েছিল দুর্নীতির কারণে। আপনি কাউকেই দুর্নীতি শেখ হাসিনা ছাড় দেন নাই। আপনারা যেসব বিষয়গুলো সামনে আনছেন যে আমাদের নেতারা যারা দুর্নীতি করেছে তারা নেতৃত্বে আসবে কিনা, যেখানে এই 15 মাসে দুর্নীতির 15 বছরের উপর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 15 মাসে আওয়ামী লীগের 2-4 জন মন্ত্রী এমপি কারা দুর্নীতির সাথে যুক্ত ছিল। আমি রাষ্ট্রের যন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম না, আমরা একদম স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি। তারপরও আমরা বলি আমাদের 1% লোকও আমাদের দলের কেউ দুর্নীতি করেছে কিনা আমরা সঠিক জানি না, কিন্তু এই 15 মাসে সারা বিশ্ব মিডিয়া দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। আপনারা তো সেগুলো নিয়ে প্রশ্ন করছেন না। এই 15 মাসে যে দুর্নীতি হয়েছে রাষ্ট্রে, আমাদের বাংলাদেশের অনেক মিডিয়া, অনেক চ্যানেলে তারা অনেক আমাদের বুদ্ধিজীবীরা বলছেন তো, যারা যারা সাহস দেখাচ্ছেন তারা বলছেন তো যে এই 15 মাসে যা হয়েছে বিগত 15, 16, 17 বছরও তার অর্ধেকও হয় নাই। এমন টাইপের দুর্নীতি, প্রত্যেকটা উপদেষ্টার দুর্নীতি, 1000 কোটি টাকা লুটপাটের কল্পকাহিনী, প্রধান উপদেষ্টার ট্যাক্স মওকুফের কাহিনী, বড় বড় লাইসেন্স নেওয়ার ব্যবসায়িক অর্জন, যত যত ব্যবসায়িক অর্জন, তার ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য উনি যা যা করছেন, এগুলো কি আপনার দুর্নীতি? অবশ্যই এগুলো দুর্নীতি। তাহলে আপনার বক্তব্য, আপনি আপনি একজনকে ধরার চেষ্টা করছেন, আরেকজনকে আপনারা না না সেই প্রশ্নগুলো হচ্ছে। তাহলে আপনি আপনার কাছ থেকেই যেটি জানতে পারলাম যে আওয়ামী লীগ, আপনি বলছেন যে আওয়ামী লীগ এত বড় সংগঠন, তার 1%ও দুর্নীতি, 1% লোকও দুর্নীতি করেছে কিনা সেটি সন্দেহ আছে। এবং এই 15 মাসে গত 15 বছরের দুর্নীতিকে ছাড়িয়ে গেছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট 15 বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আনিসুর রহমান নাঈম। আবারও নতুন কোনো বিষয় নিয়ে কোনোদিন আবারও যুক্ত হব। ভালো থাকবেন, ততক্ষণ নিরাপদে থাকবেন। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে NY71 কে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব। চোখ রাখবেন NY71-এ।